হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে আমি বর্ধমানে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যাওয়ার পুরো এপিসোডটা, সেই দিনটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত যতটা, ওই অধ্যায়টুকু আমি পুরো দেখাবো। আমি এখন বাসে উঠেছি ধর্মতলা থেকে, আর বাসটা ছিল তোমার গ্রিন লাইনের ভলভো বাস, আর আমি গেছি কিন্তু খুব দৌড়ে দৌড়ে এসে ধরেছিলাম। সকালবেলা তো 9:50-এর বাস, সেই ধরাটাও আমার কাছে খুব ডেঞ্জারাস হয়ে গেছিলো, কারণ জানো বাড়ির একটা অধ্যায় থাকে, সেটাকে কমপ্লিট করে দৌড়াতে দৌড়াতে বাসটা প্রায় ছেড়ে দিয়েছিল। স্প্ল্যানেডে 7 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি যখন, তখন দেখছি বাসটা অলরেডি বেরিয়ে গেছে, মানে বেরোচ্ছে, কিছুটা এগিয়ে গেছে, আমি দৌড়ে গিয়ে বাস ধরেছি। যাই হোক, সেই যাওয়া, এই মা না টানলে আমার যেতে পারতাম না, হয়তো মা টেনেছিল বলেই বাসটাও আমি পেয়ে গেছি। হ্যাঁ, তারপরে স্টেট বাস ছিল, কিন্তু স্টেট বাসে কষ্টটা একটু বেশি হতো আর একটু টাইমটাও বেশি লাগতো। এখানে একটু আরামের জার্নি, এই যা আর কি। এই যাচ্ছি, যেতে যেতে কত কিছুই মনে পড়ছে। এখন তো আর হুট বললে কোথাও যেতে পারি না, ইচ্ছা থাকলেও পারি না। দেখো, যখন মানে স্টুডেন্ট জীবন ছিল তখন হাতে টাকা থাকতো না, আর তখন স্বাধীনতাও থাকতো না। এখন স্বাধীনতাও আছে, হাতে টাকাও আছে, বাট দায়িত্ব কর্তব্য ফেলে যেতে পারি না। মানে প্রতিটা জীবনের এক একটা স্টেজেই কিন্তু এক একটা রকম বাধার সম্মুখীন হতে হয়। এই যাওয়াটাও আমার কাছে কত চ্যালেঞ্জিং ছিল। এই যাচ্ছি, যাওয়ার সময়টা কিন্তু ভালোই গেছি বলতে হবে, কারণ আমি ঠিক মানে 9:50-এর বাস আমি ধরেছি 10:05 এরকম বা 10টা, কিন্তু 12:10-এর মধ্যে আমি পৌঁছে গেছি মানে উল্লাসপুর। এই যাচ্ছি, যাওয়াটা খুব আরামদায়ক। সাইডে যতটুকুনি পারছিলাম একটু নিচ্ছিলাম, কিন্তু এমন কপাল আমার জানলার ধারে সিট পড়েনি। আমি বললাম না, আমি তো একটু পরে উঠেছি। একটা বয়স্ক লোক আমার পাশে বসেছিল, সেটা অর্ধেক সময় জানলাটাকে কাভার করেই বসে থাকছিল। আমি তার মধ্যে যেটুকুনি পারছিলাম নিচ্ছিলাম। আর সকালবেলা উঠেছি, মাইন্ডটা ফ্রেশই ছিল, কিন্তু পৌঁছাতে পারবো কিনা এটা একটা অ্যাংজাইটির মধ্যে ছিলাম। কারণ দেখো, 1:45-টার মধ্যে কিন্তু মন্দিরে মায়ের স্নানের সময় হয়েছে, তখন থেকে মন্দির বন্ধ হয়ে যায়। কাজে এতটা দূর গিয়ে যদি পুজো দিতে না পারি তাহলে সত্যিই খুব খারাপ লাগবে। এই জাতীয় সড়কের উপর দিয়ে চলছি, কত নম্বর জাতীয় সড়ক এটা ঠিক আমি জানি না, কাজে সেই নাম্বারটা আর বলছি না। যেটা বর্ধমানের রুট সেটাই বুঝে নিও তোমরা। লাকিলি দানকুনি বা এইসব জায়গায় কোথাও কোনো জ্যামে পড়েনি। এই পাস গিয়ে সোজা শক্তিগড়ে গিয়েই দাঁড়িয়েছে, শক্তিগড়ের পর উল্লাস, ব্যাস এইটুকুই। আমার একজন বন্ধুর জন্যই আমার যাওয়াটা সম্ভব হয়েছে, সেই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। ঠাকুর কারণ না কারোর মধ্যে দিয়ে যেন আসে। সেই মন্দিরে মালসা ভোগের জন্য টিকিট বুক করা, তারপরে বাসকে বলে রাখা। এই বাস কিন্তু ও আগে থেকে ফোন করে বলে রেখেছিল বাসকে। তারপর আমি যখন ওখানে নামলাম উল্লাসপুরে, আমার আগেই ওখানে পৌঁছে গেছে, সেখান থেকে আমাকে নিয়ে মন্দিরে ঢুকে গেছে। টাইমের মধ্যে গিয়ে যে পুজোটা দিতে পেরেছি, শান্তিতে মন্দির দর্শন করতে পেরেছি, এই পুরো কৃতিত্বটাই আমার এই বন্ধু। কিছু কিছু বন্ধু আছে এখনো যারা সত্যি কোনো কিছু মানে লাভের জন্য করে না। দেখো বন্ধুরা, এবার আমি মন্দির এসে পৌঁছে গেছি। মন্দিরের এই যে অংশটা যেটা দেখতে পাচ্ছ, এটা শিব ঠাকুরের অংশ। ওখানে 3টে শিবলিঙ্গ আছে মন্দিরের সাথে। আর এই পাশের অংশটা মন্দিরের জমি, সেখানে প্রচুর সিজনাল ফ্লাওয়ার্স আরও অনেক কিছু ওরা চাষ করে। আমি এর আগেও যখন গেছিলাম সেটাও ছিল শীতকালের শেষের দিকটা, তখন ওখানে প্রচুর গাঁদা দেখেছিলাম। এবার এখন লাগিয়েছে, এখনো সবটা হয়ে ওঠেনি, কিন্তু ভীষণ ভালো লাগে। প্রচুর লোকের ভিড়। এই দেখো, এখন যে দেখতে পাচ্ছ দরজাটা বন্ধ হয়ে গেছে, তার মানে কি টাইমটা হয়ে গেছে। আমি মন্দিরে পুজো দেওয়ার পরেই এই ভিডিওটা করছি, যার জন্য এটা হলো যুপকাষ্ঠ, যেখানে তোমার বলি দেওয়া হয়। আর তখনই আমি করছি যখন মন্দিরের
মাকে তখন স্নানে নিয়ে গেছে এবং পাকঘরে নিয়ে গেছে। তার জন্যই করতে পারছি, কারণ আমি তো দৌড়ে এসেই আগে পুজোতে বসে গেছি। অল্প অল্প তোমরা ফুল দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এখানে অনেক রকম ফুল। আর ওই পেছনেরটা বড় মন্দিরটাই হল মায়ের মন্দির। অ্যাকচুয়ালি সর্বমঙ্গলার মা কিন্তু মা দুর্গারই আরেকটা রূপ। এখানে যা কথিত আছে তাতে এই শিলা মূর্তি কোনো এক কালে মাটি খনন কার্য হতে গিয়ে উঠেছিল সেই থেকে। আর এই মা খুব জাগ্রত মা। আমি জানি না কেন আমার এই মায়ের মন্দিরে আসতে আমার ভালো লাগে। শান্ত পরিবেশ। আমাদের কলকাতার কালীঘাটে মারামারি, মানে এইসব জায়গায় যে ধরনের ক্রাউড হয়, এখানে ওরকম ক্রাউড নেই। এই জন্য আমার হয়তো আরো বেশি আসতে ইচ্ছে করে মন্দিরটা। শান্তিতে পুজো দেওয়া যায়। দেখো এখানে প্রচুর লোক এসেছে, কিন্তু ওই রকম মানে লড়াই করা ব্যাপারটা নেই। এই যে মায়ের মন্দির, মায়ের এখানে আছে, খুব ভালো লাগে। আর এই যে এত মানুষজনের ভিড়, সামনের অংশটা এই জায়গাটাতে প্রচুর ধূম ওইসব হয়। আর ওই দিকে সাইডে যেটা দেখতে পাচ্ছ মন্দিরের বাঁ দিকের অংশটা, ওখানে সব বন্দি ভোজনে বসে। তারাও তোমাদেরকে ওখানটাও দেখাবো। মন্দিরের চূড়াটা দেখাচ্ছি, যতটা পাচ্ছি নিতে পারলাম, অনেকটাই তো বড়। কত লোক। তারা তখন সব মায়ের ভোগ মানে নিবেদন করা হয়ে গেছে, এবার ভোগ গ্রহণ করবে বলে সবাই ওখানে লাইন দিয়েছে। এদিক দিয়ে মাকে তখন স্নান করিয়ে মায়ের স্নানের জলটা এই সাইড দিয়ে যাচ্ছিল। আর ওই দেখো নাট মন্দিরটা দেখা যাচ্ছে, ওই নাট মন্দিরে বিশাল পঙ্ক্তি ভোজন লাইন দিয়ে, ভীষণ সুন্দর। আর এই সময়টা খেতে ভালো লাগে, কিন্তু রোদের তাপটাও কম থাকে। এর আগে আমি যখন গেছিলাম ফেব্রুয়ারি মাঝামাঝিতে গেছিলাম, তখন বেশি একটু রোদের হালকা হালকা একটা গরম গরম ভাব লেগেছিল। এটা কিন্তু সেটা লাগেনি, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। এই দেখো এটা হলো ওই মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে যেখানে হোম যজ্ঞটা করা হয়। এই জায়গা থেকে দেখো কিন্তু মানে বর্ধমান রাজবাড়িরই কোনো একটা পোর্শনকে নিয়েই এটা করা হয়েছে, হয়তো রাজারাই বানিয়েছিলেন। আমি হয়তো এর হিস্ট্রিটা পুরো জানি না, কারণ দেখে মনে হচ্ছে রাজবাড়িরই কোনো একটা পোর্শন। বর্ধমানের এটাই একটা বিশেষত্ব যে বর্ধমানের পুরো এলাকাটায় যত কিছুই আছে বেশিরভাগটাই রাজবাড়ির সাথেই রিলেটেড। মানে রাজবাড়িরই অংশের কিছু না কিছু হয়েছে। যেমন বর্ধমান ইউনিভার্সিটিটা, ওটা কিন্তু রাজবাড়িরই অংশে। রাজ কলেজ, ওটাও রাজবাড়ির অংশে। এরকম এই যে শিব মন্দিরগুলো তখন বন্ধ দরজা, কিন্তু কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন। পুরো জায়গাটা নিট অ্যান্ড ক্লিন, সুন্দর শান্ত শিষ্ট একটা মানে পরিবেশ, যেখানে কোনো মন্দিরের মানে আমাদের এখানে কলকাতার মন্দিরগুলোতে যেগুলো হয় সেসব কোনো ব্যাপার নেই। আরও একটা জিনিস এখানে ভীষণ ভালো লাগলো, কেউ যদি ঠাকুরকে মানে মন থেকে ভালোবেসে কিছু দেয়, সোনা রূপো চাই দিক, সেটারও কিন্তু চালান দেয়। সেটাও খুব ভালো লাগলো। মানে এখানে কিন্তু ওইসব দুর্নীতি এগুলো নেই, কারণ সবটাই কিন্তু উইথ রিসিট। আমার তো ভীষণ ভালো লাগে। জানি না তোমাদের এই মন্দিরটা আমি কতটুকু দেখাতে পারলাম বা বোঝাতে পারলাম। যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো। যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আমি দেখো আমার পেছন দিক থেকে মন্দিরের অনেকটা অংশ আমি কিছুটা কভার করার চেষ্টা করলাম। এখানে অনেক রকম গাছ, শুধুমাত্র ফুলের গাছ না, অনেক নারকেল গাছ, আরও অনেক রকম গাছ এখানে আছে। আরও ওই সাইডটা ডান দিকেও আছে, ওই দিকটা আমি আর যাইনি। যতটুকু আমি যাওয়ার মতো ততটা জায়গায় গেছি। আর সেদিনটা কিন্তু কোনো শনি মঙ্গলবার ছিল না। শুনেছি শনি মঙ্গলবারে প্রচণ্ড ভিড় হয়, সেই ভিড়
আমি বেশি না অত মন্দিরে কখনো আমি এত ভিড় ভালো লাগে না, কারণ আমি মাকে ডাকতে যাব। যারা তারাপীঠে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে, তারা আমার দর্শন পেতে কি রীতিমতো লড়াই করতে হয়, সেটাই আমার খুব খারাপ লাগে। কেন করতে হবে? মাকে দর্শন করব আমার মনের মতো করে, সেখানে প্রার্থনা করব না আমি লড়াই করব? এই লড়াই করে কোনো কিছুই আমার ভালো লাগে না। এই শান্তশিষ্ট এই ব্যাপারটার জন্যই আমার হয়তো বারবার এই মন্দিরটা আমাকে আকর্ষণ করে। আমি যতবারই ভাবি যে পুজো দেবো, তখনই আমার সর্বমঙ্গলা মায়ের মন্দিরের কথা মনে পড়ে। আর জানি না কেন আমার ওখানে গেলে যেন প্রত্যেকটা জায়গা ভীষণ চেনা চেনা লাগে, মানে মন্দিরের চাতাল, মন্দিরটুকু। এই নিয়ে আমি 3 বার গেলাম, কিন্তু আমার যেন মনে হয় আমার সবটা জানা, কেন জানি না, খুব ভালো লাগে। আর এই যে দেখো পংক্তি ভোজনে বসতে যাবে মানুষেরা, নাট মন্দিরটা আর এখানে খুব ওয়েল মেনটেন্ড, এটাও কিন্তু খুব মানে একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো এখানে এত লোক প্রতিদিন খায়, কিন্তু কোথাও কোনো নোংরা নেই, কিচ্ছু নেই, কোনো অসভ্যতা নেই, লড়াই নেই, মারামারি নেই, সুন্দর সবার মতো সবাই বসে যায়। আর মালসা ভোগটা আমরা যেটা অর্ডার করেছিলাম দেখলাম 60 টাকা, কিন্তু 60 টাকাতে এত সুন্দর। আর এখানে ভোগটা কিন্তু তোমার খিচুড়ি ভোগ না, ভাত, অন্ন ভোগ দেয়। চালটাও অপূর্ব সুন্দর, চিরাকাঠি মনে হলো, খুব সুন্দর। ভাত, ডাল, 3 রকমের প্রায় তরকারি, মানে সবজি, তারপর পোলাও, তার সাথে আছে পায়েস। 60 টাকাতে এতটা ভাবা যায় না। আমাদের মালসা ভোগে যা পরিমাণে ছিল, তারপরে এখানে যারা বসে খায় তাদের তো অত টাকাও লাগে না, তাদের আরও একটু কম। তাদের বসে খায় তো একবার যাচাই করে, মানে অপূর্ব অপূর্ব, খুব সুন্দর। এই যে মন্দিরে চাতাল দিয়ে দেখো সব লোক যাচ্ছে আসছে। আর ওই দিকটা, ওইটা রাজবাড়িরই একটা পোর্শন, যেটা তোমার দেখো কালার করা নেই। আমি যতটুকুনি পারছি ততটাই দেখানোর চেষ্টা করছি। সিঁড়িগুলো ওখান দিয়ে জল বেরিয়ে গেছিলো বলে অনেকে পড়ে যেতে পারে বলে তাড়াতাড়ি করে জলটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তখন অবধি কত ভিড়, খুব সিস্টেমেটিক, খুব সিস্টেমেটিক। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু বারবার এখানেই আমার যেতে ইচ্ছা করে। কতবার ভাবলাম তারাপীঠ দর্শন আবার যাব, কিন্তু ওই তারাপীঠ যতই যাই, যতই 500 টাকা দিয়ে লাইন দিই, এই করি সেই করি, কিন্তু দরজার মুখটা তো সবারই এক। সেখানে যে মারপিটটা হয় কেন করে আমি জানি না। সেই একটি কারণের জন্য আমার মনে হয় মাকে আমি দূর থেকে স্মরণ করে যেতে পারবো না। এই সময় মা তার জায়গায় নেই, মাকে তখন স্নান করাতে নিয়ে গেছে, তার জন্য দেখো ওখানে মার জায়গাটা ফাঁকা। আমি জানতাম না বলে এই সময়টা ভিডিও করে ফেলেছিলাম, কিন্তু ওই সময়টা ভিডিও করতে না করে, আমার জানা ছিল না, সেটা জানলে হয়তো আমিও করতাম না। যাই হোক, আমি তো ওখানে গেছি, খুব তো ঝটিকা সফর। এখান থেকে বেরিয়েই একটা ওখানে খুব, আমি যতবারই যাই ওখানে একটা হোটেল আছে, সেখানে গিয়ে আমি ওই মিনিট খানিকের জন্য একটু রেস্ট নিই। এবার ওদেরকে বলা ছিল মালসা থেকে আমি কন্টেনারে করে খাবারগুলো সেখানেই কনভার্ট করিয়েছি, নাহলে তো আমি অত দূর থেকে নিয়ে আসতে পারবো না। এই সেই হোটেলটা একদম জাতীয় সড়কের ওপরে, 4 নক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খুবই ভালো। কলকাতার 4 নক, কলকাতাতেও ওদের রয়েছে। আমি এদের বাগানটার ছবি তোলা থেকে মানে লোভটা সামলাতে পারলাম না। আমার অনেকদিনই ইচ্ছে ছিল যে এদের বাগানটা তুলব। এত বড় এরিয়া নিয়ে এত সুন্দর একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ভীষণ 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 সুন্দর, খুব ওয়েল মেনটেন্ড। তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দেখো একদম পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, মানে ন্যাশনাল হাইওয়ের একদম গায়ে, একদম গায়ে অপূর্ব সুন্দর একটা হোটেল। এখানে আমি এসেছি জাস্ট 8 ঘন্টার জন্য রেস্ট নিতে।
ভীষণ ভালো জায়গাটা। এই দেখো, কারণ এতটা দূর থেকে গেছি, একটু মুখ টুক ধোয়ারও তো ব্যাপার থাকে। আর যতবারই আসি আমি এখানেই এসেছি, যার জন্য ওদের সাথে একটা সখ্যতা তৈরি হয়ে গেছে। তাকে ফোন করে বলে দিলে মোটামুটি ওরা ব্যবস্থা করে রাখে। এই দেখো কত ফুল, কত ফুল, ভীষণ সুন্দর। আর অনেক বড় এরিয়া, মানে এত বড় এরিয়া নিয়ে একদম ন্যাশনাল হাইওয়ে গায়ে খুব একটা দেখা যায় না। ভীষণ সুন্দর। আর তো জানোই আমার একটু ফুল গাছের প্রতি আকর্ষণ ভীষণ, আর বিশেষ করে সিজনাল ফ্লাওয়ারের প্রতি। শীতকালের ফুলগুলো দেখবার মতো। এরা যেমন গাঁদার চাষও করেছে, তেমনি সাথে পিটুনিয়া, তাছাড়া আরও অনেক রকম সব ফুলের এত নামও জানি না, প্রচুর ফুল। আর দেখো জাতীয় সড়ক দিয়ে গাড়িগুলো কেমন যাচ্ছে। এই যে সুন্দর এখানকার পরিবেশটা, দেখো কি সুন্দর ছোট ছোট পাম ট্রি, ভীষণ ভালো লেগেছে আমার তো। ওই পরিবেশটা অপূর্ব লাগে। আমি আরও চারনকে যাওয়ার চেষ্টা করি, এদের পরিবেশটা আমাকে অ্যাট্রাক্ট করে। তোমরা যদি কেউ বর্ধমানের দিকে যাও, পারলে চারনকে যেতে পারো, ওখানকার খাওয়া দাওয়াটাও দারুণ। ওদের ওখানকার ফুড কোয়ালিটিও ভীষণ ভালো। আমি তো ওদের রেস্টুরেন্টে অনেকবার খেয়েছি, দারুণ দারুণ। কলকাতায় তো এত রেস্টুরেন্ট আছে, তাও আমার এটা ভালো লাগে। পরিবেশ, 1 নম্বর পরিবেশ, আর 2 নম্বর আতিথেয়তা, সবটা মিলেই খুব ভালো। দেখো হোটেলটা কত সুন্দর, চারিদিকে কত জায়গা। এই সিনিক বিউটিটাও ভীষণ আমার অ্যাট্রাকশনের কারণ। শুধু তো খাওয়া নয়, দেখো খাওয়ার তো আমি রাস্তার ধারের ধাবাতেও খেতে পারি, কিন্তু অ্যাট্রাকশন, তারপরে তোমার বিউটি, সিনিক বিউটি, এগুলোও তো একটা মানে আনন্দের কারণ হতে পারে। এক একটা এক এক রকম। ধাবাতেও একরকম আনন্দ, এখানেও অনেক রকম আনন্দ। ধাবাটা আমার ভালো লাগে যদি সেটা আমার তোমার মানে লং ডিস্টেন্স আমি যদি কোথাও যাওয়ার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে লং রাইডে যাই, তাহলে সেক্ষেত্রে ধাবা কালচারটা আসতে পারে। কিন্তু এখানে তো আমার ওরম ব্যাপার নেই। আমি মন্দিরে পুজো দিতে এসেছি, জাস্ট একটু রেস্ট বা একটু খাওয়ার জন্য এখানে আসা। ভীষণ ভীষণ। এদিকে আমার হাতেও তারা, কারণ আমাকে তো দেখো আবার 4টের বাস ধরতে হবে, আমার হাতে তো সময় নেই। তখন অলরেডি মন্দির থেকে এসেছে 2টো বেজে গেছে, তাহলে হাতে কইটুকু সময়। তার মধ্যে আমি একটু মুখ হাত ধুলাম, এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রেস্ট আর নেই। সঙ্গে সঙ্গে এই বাগানের ছবি তোলবার জন্য আমি বেরিয়ে পড়েছি। বাগানের ছবি তুলে আবার আমাকে এতটা পথ যেতে হবে, কারণ সেই আমাকে উল্লাস মোড় অবধি যেতে হবে, তবে গেলে আমি বাস পাবো। এদিকে হাতেও সময় নেই, কারণ আমাকে তো বাড়ি ফেরার একটা তাড়া আছে। আমি জানি আসার সময় 2 ঘন্টায় চলে আসতে পেরেছি, কাজে সেই হিসাবে 6টা এসপ্ল্যানেড থেকে আবার মেট্রো ধরে আমি বাড়ি চলে আসবো 4:30টার মধ্যে। সেই হিসাবে আমি দিদিকে বলে রেখেছি। কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে না, তা তো নয়, এ তো গল্পটা অন্য। নানকুনিতে বললাম ব্যাপক যাবে, আর সেই জ্যাম কাকে বলে, মানে জ্যামের অত্যাচারে আমি বাড়ি এসেছি 8টার সময়, মানে 2 ঘন্টা আমার লেট। অত ভালো বাসে ছিলাম বলে তাও একটু রক্ষা। এদিকে শক্তিগড়ে আমার মাঝে এরকম লং রুটে বর্ধমানের দিকে যেতে হলে শক্তিগড়ের ল্যাংচা বা একটু কিছু খেতে ভালো লাগে। কিন্তু এই তো এমন অড টাইমে খেয়েছিলাম যে বাড়ির জন্যও কিছু আনবো, সেই ইচ্ছাটুকুও করলো না। তখন একদম বডি ছেড়ে দিয়ে প্রায় ঘুমন্ত অবস্থায় প্রায় ছিলাম। দেখো ফুল গাছ দেখানো আর শেষ হচ্ছে না। এটা হলো হোটেলের পেছন সাইডটা, ব্যাক সাইডটা, ওটাও ছাড়িনি। যখন দেখলাম এত ফুল এত ফুল, ভীষণ ভালো লাগলো আমার এই ফুলটা। এদের কি সুন্দর করে মেনটেন না। শুনলাম যে হোটেলের মালিক, তার কোনো সন্তান নেই, এবার সেই হোটেলের দিকে অত দেখেও না, টাকা দিয়েই খালাস। টোটালটাই কর্মচারীরা আর ম্যানেজার এরাই করে। তাহলে বলতে হবে তারা কতটা ভালো, তারা সব দিকটাই খেয়াল রাখছে।
কতটা জায়গা, তারপরেও অতখানি জায়গা রয়েছে। এই হলো কথা, যাদের সব আছে তাদের কেউ নেই, এটাই। আর আমার তো, আর আমি একটা জিনিস দেখেছি, আমার কোনো হঠাৎ ডিসিশনে কোনো কিছু হয়। আমি অনেক দিন ধরে প্ল্যান প্রোগ্রাম করে যদি কোনো জায়গায় যাওয়া ঠিক করি, আমার সেটা হয় না। এটাই আমার কাছে হলো কারণ আমি জানি এই এতক্ষণে বাসে উঠে আর আমি চলছি। এবারে আসার সময় আমার খুব ভালো হয়েছে, আমি বাসের একদম সামনের সিটে বসার জায়গা পেয়েছি। আর গল্পতে না সামনের দিকে সিটে বসে আরাম হচ্ছে, কারণ পাটাকে ভালো করে ছড়িয়ে পিঠটা এলিয়ে ভালো করে বসা যায়। এবং ধারের সিট পেয়েছি, আমার পাশে কেউ ছিলই না, খুব আরাম করে বসেছি। যার জন্য দেখো সামনের কাছ দিয়ে আমি তোমাদের কিন্তু আমার যাওয়ার পথটা দেখাতে পারছি। এই যে যাচ্ছি, এটা তো সবে সবে উঠেছি, তখনও পর্যন্ত দিনের আলো রয়েছে, কিন্তু যখন আমি এসপ্ল্যানেডে এসে নেমেছি পুরো রাত অন্ধকার হয়ে গেছে। চলছি। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হলো, প্লিজ তোমরা পুরোটা দেখো। কিন্তু আমি ইচ্ছে করেই এটাকে কাটিনি, কারণ একটা ফুল জার্নিকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি, তার শুরু থেকে শেষ। তার জন্য কোনো কিছুই আমি প্রায় কাটবো, কিন্তু এতটা এগুলো সব কেটে দিতে পারতাম, ছোটো ছোটো করে দেখাতাম, কিন্তু মনে হলো একটু দেখাই আমার যাওয়াটা। এই চলছি, দেখো এখনো পর্যন্ত কত সুন্দর যাচ্ছি। আর ফেরার সময় তো শক্তিগড়টা খুব তাড়াতাড়ি এসে যায়, উঠলাম আর এসেই শক্তিগড় এসে গেল। এবার সাইডের জানলা দিয়ে দেখাচ্ছে। এই করতে করতে কখন যেন আমি ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে দেখছি ঘড়ির কাঁটা, দেখছি ঘড়ির কাঁটা দেখছি কতক্ষণে আসবো। আমার বাড়ি থেকে দিদি বারবার ফোন করছে, তুমি কোথায় আছো, তুমি কোথায় আছো, তুমি কি 6:30টার মধ্যে ঢুকতে পারবে? দিদির একটা দায়িত্ব বোধ আছে। আমি দিদিকে বললাম হ্যাঁ দিদি আসতে পারবো, কিন্তু